আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। সকলের কল্যাণই হচ্ছে আহ প্রথম অবস্থায় হচ্ছে আমি ক্লাস রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবাই যখন একসাথে জয়েন করবে তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক অনেক কিছু মিস করতে পারো। সো এই ক্ষেত্রে আমি আর ক্লাসটা রেকর্ড করার আগে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা তোমরা অনেক আগে থেকে হচ্ছে প্রিপারেশনটা শুরু করতে পারো। ঠিক আছে। আহ তাহলে মোটামুটি হচ্ছে আমাদের সবগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয়ে আসছে। এই বিষয়টাকে কেন্দ্র করেই কিভাবে তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিকে কিভাবে ক্র্যাক করবা, অর্থাৎ কিভাবে চান্স পাবা। সো এই এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি ওভারঅল একটা সামারি দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ যদি তোমরা এই ওয়েতে আগাতে পারো, ইনশাল্লাহ আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন করতে পারবে। সো প্রথমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা আছে, সার্কুলার আপডেটটা একটু দেখি যে কি কি নির্দেশনা আমাদের জন্য আছে। আগে যদি আমি নির্দেশনাগুলো মাথায় রাখি তাহলে ইজিলি হচ্ছে আমরা ভার্সিটি ক্র্যাক করাই যে আমাদের জন্য সহজ হবে। দেখো, প্রথমে আছে ইমপ্রুভমেন্ট অ্যালাউ। ধরো কেউ এক বছর পরীক্ষা দেয় নাই, এসএসসি দেয় নাই, আবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সো তাদের বলা হয় ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, রেজাল্ট ইমপ্রুভ করার জন্য দিয়েছে পরীক্ষাটা। সো এই ধরনের পরীক্ষার্থী হচ্ছে অ্যালাউ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা যাবে। ধরো তুমি বাংলাতে পাইলা 10, ইংলিশে পাইলা হচ্ছে ধরো 10, জিকে পাইলা তোমার 20। ঠিক আছে, টোটাল মার্কস কত? টোটাল মার্কস এখানে হইলো 40। ঠিক আছে, আমরা জানি প্রতিটি এমসিকিউর জন্য হচ্ছে 0.25 করে কাটা যায়। যেহেতু আমি এখানে 40 পাইলাম, ধরো তোমার ভুল হয়েছে হচ্ছে 12টা। সো বাংলা 3টা, ইংলিশ 4টা, জিকে ধরো 2টা ভুল হয়েছে। সো বাংলা 10 থেকে মাইনাস হবে না, মাইনাস হবে হচ্ছে 40 থেকে মাইনাস হবে। অর্থাৎ 12টার জন্য তুমি নেগেটিভ খাচ্ছ, কত কাটাকাটি গিয়ে ধরো 4টার জন্য 1 নাম্বার করে গেলে 3 নাম্বার। অর্থাৎ 40 - 3 কত হইলো তোমার? টোটাল মার্কস হচ্ছে 37, 37। এটা হচ্ছে বলছে যে আমাদের নেগেটিভ মার্কিংটা যেমন ঢাবিতে হচ্ছে বিষয়ভিত্তিক আলাদা করে কাটা হতো, কিন্তু এখানে হচ্ছে একসাথে কাটা যাবে। অর্থাৎ ইংলিশ ধরো 30 নম্বরের মধ্যে 5 নাম্বার হচ্ছে 10, তুমি 10 পাই গেছো, সো তুমি পাস। কিন্তু তোমার 30-এর মধ্যে ধরো তোমার ইংলিশ 10টা ভুল হয়ে গেছে, সো 10টা হচ্ছে এই ইংলিশ থেকে কাটবে না, কাটবে হচ্ছে টোটাল থেকে। আশা করি ব্যাপারটি সবাই বুঝতে পেরেছো। এখন আসি আমরা B2 নামে নতুন উপ ইউনিট সংযুক্ত করা হয়েছে, এগুলো হচ্ছে চারুকলা বা অন্য যারা আছে তাদের জন্য। সো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তারপর হচ্ছে আমরা বলছি এসএসসি 2021-22, এসএসসি 2023-24 ব্যতীত অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না। তুমি ফার্স্ট টাইমার হও আর সেকেন্ড টাইমার হও, যাই হও না কেন, তোমার এসএসসি হচ্ছে সালগুলো নির্ধারণ করা আছে। 6 নম্বরে বলছে সেকেন্ড টাইমার বা অনিয়মিত যারা স্টুডেন্ট আছে তাদের হচ্ছে তোমার 3 নম্বর কাটা যাবে। অর্থাৎ সে ধরো 100-র মধ্যে পাইলে হচ্ছে 70, তুমি ফার্স্ট টাইমার, তোমার 70 থাকবে। কিন্তু যে সেকেন্ড টাইমার, সে হচ্ছে ধরো এখানে পাবে হচ্ছে 67। আর জিপিএ মার্কস হচ্ছে 10। ঠিক আছে, জিপিএ মার্কস হচ্ছে 10, অর্থাৎ তুমি 110-এর মধ্যে কত পাচ্ছ, এটা হচ্ছে মেন বিষয়। তারপরে বলছে এসএসসি 22, এসএসসি 24 ব্যতীত যে কোনো ক্ষেত্রে 3 মার্ক কাটবে। তুমি এসএসসি পরীক্ষা 22 সালে দিছো আর এসএসসি পরীক্ষা গত বছর দিছো, তোমরা সেফ, কোনো সমস্যা নেই। কিন্তু তো এসএসসি ধরো দিছে 21, এসএসসি দিছে 23, তাদের জন্য হচ্ছে যারা সেকেন্ড টাইমার তাদের জন্য হচ্ছে 3 মার্ক কাটবে। কোটাধারী, ধরো কারো হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা আছে, তারপরে ধরো উপজাতি কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, চাই থাকুক, সবার জন্য 5 মার্ক 40। সবার জন্য 5 মার্ক কত? 40। এখন ওটার মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি যে কোন সাবজেক্টের জন্য কত নাম্বার করে নির্ধারণ করা আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জিকের জন্য হচ্ছে 40 নাম্বার আছে, বাংলার জন্য 30, ইংলিশের জন্য 30, টোটাল হচ্ছে আমাদের 100 নাম্বার। সো একটা হিউজ নাম্বার ক্যারি করতেছে তো জিকে। জিকে যেহেতু 40 নম্বর, তোমার টার্গেট থাকবে জিকে তে যেন তুমি মিনিমাম 30+ গেইন করতে পারো। ঠিক আছে, 30+ টার্গেট থাকতেই হবে, কারণ জিকে কোশ্চেনটা অনেক অনেক ইজি হয়। ঠিক আছে, তোমরা যা পড়ছো তাই, আমি একটু করে টপিকস গুলো দেখাবো। বাংলা 30, বাংলা 30-এর মধ্যে তোমাকে 25+ পাইতেই হবে, কারণ বাংলা কোশ্চেনটাও ইজি হয়, ডিরেক্ট টেক্সট বুক থেকে দিয়ে দেয় প্রশ্ন, পাঠ্য বই থেকে প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, সবচেয়ে চিটাগাংয়ের জন্য চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ইংরেজি। ইংরেজিতে হচ্ছে 30-এর মধ্যে 10 পাইতে তোমার যাকে বলে অনেক পরিশ্রম করা লাগে।
সো পরিশ্রম অনুযায়ী তোমার 10 নম্বর পাইতে খবর হয়ে যায়। সো তুমি জিকে এই বাংলাতে যখন একটা ভালো মার্কস তুলে ফেলবা, তখন ইংলিশে মোটামুটি একটা মার্কস তুললেই তুমি একটা ভালো পজিশন করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা ইংলিশটা ফোকাস করছি বি ইউনিটের ক্ষেত্রে। এবার আসি আমরা ডি ইউনিট। ডি ইউনিটে হচ্ছে বাংলা 30, ইংরেজি 30, সেম হচ্ছে আমাদের তোমার বি ইউনিটের মতো। পাশ মার্ক আছে, বাংলা তোমাকে 10-30-এর মধ্যে 10 পাইতে হবে ন্যূনতম, ইংরেজি 30-এর মধ্যে ন্যূনতম তোমাকে 10 পাইতে হবে। বিশ্লেষণ মানে আইকিউ, আইকিউ হচ্ছে তোমাকে 20-এর মধ্যে 8 পাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাংলা ইংরেজি আইকিউ আমরা বুঝলাম, তবে এই তিনটা হচ্ছে তোমার বাধ্যতামূলক দিতে হবে। আর নিচে যেগুলো আছে তুমি চাইলে সাধারণ জ্ঞান দাগাইতে পারো 20, অথবা চাইলে কেউ গণিত দাগাইতে পারো, অথবা কেউ চাইলে অর্থনীতি দাগাইতে পারো, যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা দাগাইতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে এটারও পাশ মার্ক কত, 8। ঠিক আছে, বি এর ক্ষেত্রেও সেম, 40-এ ধরো পাইতে হবে তোমাকে ধরো 14, তারপর বাংলাতে পাইতে হবে 10, ইংলিশে পাইতে হবে 10। ঠিক আছে, ন্যূনতম এগুলো পাইতে হবে। তাহলে মোটামুটি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখলাম যে কিভাবে কতটুকু মার্কস পাইতে হয়। এই পর্যায়ে আমরা চট্টগ্রাম ভার্সিটির যেই আমাদের প্রশ্নগুলো হয়েছে গত বছর, এগুলো থেকে একটু দেখি যে কি ধরনের প্রশ্নগুলো তো গত বছর আসছে। ঠিক আছে, কি ধরনের প্রশ্নগুলো তো গত বছর আসছে একটু দেখি আমরা। একটু যদি আমরা পর্যালোচনা করি, দেখো কি ধরনের প্রশ্ন আসছে একটু দেখো সবাই। যে দেখো প্রথমে আসছে কি, যে সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসনের সই জাল করেছিল কে? তার মানে সিরাজউদ্দৌলা থেকে আসছে প্রশ্ন। 2 নম্বর, হিউম্যান ডিগনিটি, এটা কোথায় আছে? মানব কল্যাণ থেকে প্রশ্ন আসছে। তারপর পাকিস্তানের শরীরে কাটা কে ছিল? রেইনকোট থেকে আসছে। কামাখ্যা কোথায়? কামাখ্যা হচ্ছে এই স্থানটা আছে তোমার অপরিচিতায়। বেওয়া, বেওয়া মানে বিধবা, এটা মাসিবসিতে আছে। ঠিক আছে, তারপর আমরা দেখি পরবর্তীতে কি আসছে আরো। তারপর তোমার আসছে পারিভাষিক শব্দ আসছে। তারপরে দেখো কবি পরিচিতি থেকে প্রশ্ন আসছে। কাজী নজরুল ইসলাম পল্টনে, বাঙালি পল্টনে যোগদান করেন। ঠিক আছে, তারপরে আমাদের পদার্থ নির্দেশক থেকে আসছে। তারপর হচ্ছে আমাদের প্রকৃতিপত্র থেকে আসছে। ঠিক আছে, তার মানে আমরা এই পৃষ্ঠার মধ্যে সামারি করলে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে বাংলা প্রথম পত্র প্লাস সহপাঠ থেকে প্রশ্ন আসছে। তুমি দেখো মিলিয়ে, এই দেখো এই পৃষ্ঠাও আছে। 21-এ কৃষ্ণচূড়া, মৃতের আত্মহত্যা, এটা হচ্ছে পাঠ পরিচয় কবি পরিচিতির মধ্যে আছে আবুল ফজলের। তারপরে দেখো কাঁথাটা কথা কম্বল চুবিয়ে রেখে, এটা আমরা জানি মাসিবুসিতে আছে। 18 বছর বয়স, দেখছো? কাজী নজরুল ইসলাম কবি পরিচিতি থেকে আসছে। মাসিবিশি, দেখছো বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলা সাহিত্য পাঠ প্লাস সহপাঠ থেকে আসতেছে প্রশ্ন। তার মানে বাংলা সাহিত্য পাঠ থেকে বেশি প্রশ্ন আসবে, এটা সম্ভাবনা হচ্ছে তোমার 70% প্রশ্ন আসবে। আর 30 থেকে 40% প্রশ্ন হচ্ছে তোমার সেকেন্ড পেপার প্লাস হচ্ছে মুখস্থ অংশ থেকে আসবে। তার মানে তো বুঝতেছো যে বাংলার জন্য সাহিত্য পাঠ বইটা প্লাস হচ্ছে লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি কতটা ইম্পর্টেন্ট। এবার যদি ইংরেজিতে আমরা বিশ্লেষণ করি, ইংরেজির জন্য আমরা দেখছি, ইংরেজির জন্য আমরা দেখছি একটা প্রথমে একটা প্যাসেজ থাকবে। যারা বি ইউনিটে, স্পেশালি বি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের জন্য একটা প্যাসেজ থাকবে প্রথমে। প্যাসেজ থেকে 4 প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। আর ডি ইউনিটে কোনো প্যাসেজ থাকে না। সো 4টা প্রশ্নের অ্যান্সার তোমাকে বের করতে হবে, 4টা প্রশ্ন থাকবে প্যাসেজ থেকে। সো আমি চেষ্টা করবো তোমাদের যে ক্লিফ টোপেল বইটা আছে এটার মধ্যে ধরো 32 থেকে 35 ধরো প্যাসেজ আছে, এগুলা দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলা থেকে হুবহু প্যাসেজ কমন, অর্থাৎ প্যাসেজ যে কমন পড়বে এই বিষয়টা আমি দেখবো। তারপর তোমার দেখো আসছে আহ এদিকে একটা কোশ্চেন, এ পার্সন হু রাইটস অর এডিট এ ইজ কল্ড লেক্সিকোগ্রাফার, এটা হচ্ছে ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে। হোয়েন শি পার্টেড ড্যাশ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন থেকে আসছে। রাব্বি উড চার্টেনলি হ্যাভ অ্যাটেন্ড, দেখো সবগুলো অপশন ইফ আছে, তার মানে এটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোন টপিকস গুলা থেকে বেশি প্রশ্ন আসছে। তারপরে ধরো এখানে আছে হুইচ ইজ নট আ প্লে, এটা হচ্ছে আমাদের লিটারেচার পার্ট থেকে আসছে, ইংলিশ লিটারেচার। এন্ড এলিজি ইজ, এটা ইংলিশ লিটারেচার থেকে আসছে। রবার্ট ফ্রস্ট ইংলিশ লিটারেচার থেকে আসছে। আমি তোমাদের লিটারেচার একটা শিট দেখাবো একটু পরে, এবং এটা গ্রুপে দিয়ে দিব, ইনশাল্লাহ এটা থেকে কমন পাবা। সবচেয়ে ইজি কোশ্চেন হয় আমাদের হচ্ছে সাধারণ জ্ঞানে। ঠিক আছে, সাধারণ জ্ঞানে সবচেয়ে ইজি কোশ্চেন হয়। দেখো বঙ্গবন্ধুর অনুরোধে জাতীয় মিত্রবাহিনী কখন স্বাধীন বাংলাদেশ ত্যাগ করে? ইউরোপীয় বিরোধীদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে আসে? ঠিক আছে, পর্তুগিজ।
বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? ঠিক আছে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে আমাদের গতানুগতিক প্রশ্নগুলাই আমাদের সাধারণ জ্ঞানে আসে। সবচেয়ে ভালো হয় আমাদের যারা পানকুড়ি আমরা কোশ্চেন ব্যাংকটা কিনছি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে, এই চট্টগ্রাম ইউনিভার্সিটির যে পানকুড়ি কোশ্চেন ব্যাংকটা আমরা কিনলাম। সো পানকুড়ি কোশ্চেন ব্যাংকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যা থেকে হচ্ছে আমাদের 30 থেকে 40% প্রশ্ন কমন আসে। সো একটা ভালো সংখ্যক প্রশ্ন কমন আসে, so আমরা প্রশ্ন ব্যাংকটা আগে টার্গেট করবো, ঠিক আছে। তারপর আমরা দেখি পরবর্তীতে বাংলা প্রথম পত্র। দেখো আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে আমাদের পাঠ পরিচিতি কবি পরিচিতি থেকে প্রচুর প্রশ্ন আসতেছে, প্লাস হচ্ছে আমাদের তথ্য থেকে প্রশ্ন আসতেছে। তাহলে দেখো, প্রথম পত্রের জন্য আমাদের গদ্য পদ্য ফুল সিলেবাস পড়তে হবে। আমরা অনেকেই হচ্ছে মোটামুটি ধরো শর্ট সিলেবাসটা পড়ে ফেলছি ঢাবির জন্য বা অন্য ইউনিভার্সিটির জন্য, কিন্তু চিটাগাং ইউনিভার্সিটি ফুল সিলেবাসকে সাপোর্ট করে। আমরা তো শর্ট সিলেবাস পড়লামই, এখন থেকে চেষ্টা করব ফুল সিলেবাস। ফুল সিলেবাস ছবি আছে, তারপর আমাদের অনেকগুলা গদ্য পদ্য আছে। সো অনেকে ইন্টারে পড়ো নাই, তো যেগুলো ফুল সিলেবাসে আছে তো আমরা চেষ্টা করব। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা গদ্য পদ্যের ভিডিও পাওয়া যায়। সো আমরা হচ্ছে 10-15 মিনিটের ভিডিও পাওয়া যায় ইউটিউবে, এখান থেকে ধারণা নিয়ে আমরা আমাদের সহায়ক বই অভিযাত্রী বা কারো কাছে হচ্ছে পেন আছে যে বই থাকুক ওইখান থেকে প্র্যাকটিস করে নিব, তাহলেই হবে। তারপরে দেখো, সহপাঠ কিন্তু গভীরভাবে পড়তে হবে। অনেকে সহপাঠ ফাঁকি দিছ, ভাবছো ঢাবিতে আসে না, কিন্তু চট্টগ্রাম সহপাঠ হচ্ছে অনেক পছন্দ করে। লাল সাদা সিরাজউদ্দৌলা থেকে অনেক প্রশ্ন করে। লেখক পরিচিতি পড়তে হবে, ঠিক আছে। তাহলে লেখক পরিচিতি পড়তে হবে, তাহলে লেখক পরিচিতি কোনগুলা পড়বা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি হচ্ছে ধরতে পারবো লেখক পরিচিতি কিভাবে পড়তে হবে মূলত। এই দেখো, পুরোটা বই অ্যানালিসিস করে আমার কাছে মনে হয়েছে যে লেখক পরিচিতি আমার এগুলো দেখা একটু গুরুত্বপূর্ণ। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের একটু ডিটেলস পড়বা, ঠিক আছে। ডিটেলস বলতে বোঝাচ্ছি বই তো কম আছে, একটু সহায়ক বই থেকে পড়ে নিবা। তারপরে তোমাদের আছে ধরো বই থেকে আমি যে অ্যানালিসিস করে একটু দিয়েছি, কবি পরিচিতি কোনগুলা পড়বা। শরৎচন্দ্র পড়তে পারো, আবুল ফজল পড়তে পারো, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জসিমউদ্দিন, সুফিয়া কামাল, শামসুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ ওয়ালিউল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ, এগুলো মধ্যে যেগুলো 3 স্টার দিচ্ছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা এগুলা মূলত কিভাবে পড়বো দেখো, আমাদের পাঠ্য বইয়ে যে ফুল সিলেবাস হচ্ছে এটা আমরা জানি সবাই, একটু দেখবো কোনগুলো আছে। ধরো আমাদের ছবি হচ্ছে কি করে, ছবি হচ্ছে ধরো এখানে বাংলা সালটা তুইলা দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার বাংলা কত তারিখে বা বাংলা কত সালে জন্মগ্রহণ করছে, ইংরেজি কত সালে কত তারিখে জন্মগ্রহণ করছে, কোথায় জন্মগ্রহণ করছে। তারপর হচ্ছে তিনি ধরো বলতে পারে যে তার কখন ভিখারিণী কত বছর বয়সে পাবলিশ করে, 16 বছর বয়সে, কত সালে, 1284 সালে, কতটি ছোট গল্প আছে, হচ্ছে তোমার 95টি, সর্বশেষ গল্পটির নাম কি, মুসলমানের গল্প। তারপর এখানে কিছু উপন্যাস আছে, তারপর কিছু নাটক আছে, এগুলো একটু দেখবো। আর হচ্ছে মৃত্যু সালটা অবশ্যই দেখবো, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1941 7ই আগস্ট, ঠিক আছে। অর্থাৎ কবি পরিচিতির মধ্যে ওরা ছোট ছোট প্রশ্নগুলা হচ্ছে দিয়ে দেয়, ইম্পর্টেন্ট দেখে থেকে এগুলা দিয়ে দেয়, ঠিক আছে। শরৎচন্দ্র থেকে দিতে পারে যে শরৎচন্দ্রের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ যেগুলো আছে, যে তিনি 24 বছর বয়সে দেখো কি করছে, একটা তথ্য আছে যে ওই বয়সে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। তারপর হচ্ছে আসতে পারে শরৎচন্দ্র থেকে ধরো তার যে উপন্যাসগুলো, উপন্যাস কবিদের উপন্যাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তিনি মদ্দিন নামের একটি গল্পের জন্য তিনি কি করছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে হচ্ছে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন, 1936 সালে, ঠিক আছে। সো এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো ওরা কি করে, কবি পরিচিতি থেকে হচ্ছে দিয়ে দেয়। সো আমরা একটু ভালো করে পড়বো। যেমন কাজী নজরুল থেকে দিয়েছিল, আমরা একটু আগে দেখলাম প্রশ্ন ব্যাংকে কি ছিল, যে কত তারিখে জন্মগ্রহণ করেন, কত সালে সেনাবাহিনীর পল্টনে যোগ দেন, 17 সালে। তারপর তার উল্লেখযোগ্য উপন্যাসগুলা, তারপর হচ্ছে গল্প গ্রন্থগুলা, ঠিক আছে, কত তারিখে বাংলা মৃত্যুবরণ করেন। তো এইগুলো একটু ভালো করে দেখতে হবে। তার মানে ছবির জন্য আমাদের পাঠ পরিচিতি কবি পরিচিতি কোনো বিকল্প নাই। আমরা এখন থেকেই প্রতিদিন তিনটা তিনটা লেখক পরিচিতি পড়বো। আর আমি যেগুলো দিয়েছি এখানে লিস্টটা, ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই লিস্টটা হচ্ছে ইয়া করবো, সবাই একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। না হয় আমাকে হচ্ছে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, কোন কবিগুলো ভালো করে পড়তে হবে, কারণ কবি থেকে 2-3টা প্রশ্ন থাকে, ঠিক আছে, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। এখন দেখি আমরা ব্যাকরণ থেকে কি পড়তে হবে মূলত, কারণ আমরা জানি ব্যাকরণ একটা ভয় আছে আমাদের। সো ব্যাকরণ থেকে আমাদের মূলত কি পড়তে হবে একটু দেখাবো এখন। এই দেখো ব্যাকরণ, ব্যাকরণের মধ্যে ছবি যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে সমাস। আমরা তো ঢাবির জন্য জানি যে কর্মধারয় তৎপুরুষ, ঠিক আছে, পড়তে হয়, কিন্তু এখানে কর্মধারয় তৎপুরুষ ছাড়াও এরা কিছু ছোট ছোট সমাসগুলো দিয়ে দেয়, প্রাদিশ সমাস, নিত্য সমাস,
তারপর তোমার আসতে পারে অভিভাব সমাস, তারপর আসতে পারে সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, ছোট ছোট সমাসগুলো দিয়ে দেয়। তারপর ওদের পছন্দের টপিক হচ্ছে শুদ্ধ বানান, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, এগুলো ওদের পছন্দের বিষয়। উপসর্গ থেকে প্রশ্ন আসে, সন্ধি থেকে আসে, প্রকৃতিপত্র থেকে আসে, কারক থেকে আসে। ঠিক আছে, তারপর বাংলা ব্যাকরণ ইতিহাস থেকেও দিতে পারে। সরি, পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন থাকে মাস্ট, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন থাকে, বাগধারা থেকে প্রশ্ন থাকে, বিপরীত শব্দ থেকে প্রশ্ন থাকে। এইগুলো হচ্ছে ব্যাকরণ প্লাস মুখস্থ অংশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। এইগুলো তোমরা মানে যাকে বলে 5 থেকে 10 বার পড়ে যাবে ইনশাল্লাহ। 8 তারিখ যেহেতু আমাদের পরীক্ষা, সো 8 তারিখের মধ্যে আমরা এগুলো কমপ্লিট করব। আর এগুলো হচ্ছে অতিরিক্ত, ওইগুলা গুরুত্বপূর্ণ গুলা পড়ার পর এই অতিরিক্ত গুলো একটু দেখে যাব। এবার আসি ইংরেজির জন্য সবচেয়ে বেশি আমাদের ঝামেলাকর টপিক বিষয় হচ্ছে ইংরেজি। আমি একটু আগে বারবার বলেছি যে ইংরেজিতে হচ্ছে পাশ করাই টাফ হয়ে যায়। তো ইংরেজির ক্ষেত্রে প্রথমে আমরা যে টপিকস গুলো ভালো করে দেখবো, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট নামে একটা বিষয় আছে, এটা খুব ভালো করে দেখবো, 3 স্টার দিয়েছি। সাবজেক্ট বা এগ্রিমেন্ট গুলো আমরা সবাই পড়ছি, এগুলো আমরা জানি। নাউন, প্রনাউন, তারপর হচ্ছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে পার্টস খুব ভালো করে পড়তে হবে। টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে পড়তে হবে, ডিগ্রি ভালো করে পড়তে হবে, পিন পয়েন্ট এরর এগুলো ভালো করে পড়তে হবে। সো যেগুলো 3 স্টার দিয়েছি এগুলো খুব ভালো করে পড়ার পর যেগুলো বাকি আছে এগুলো একটু আমরা মোটামুটি দেখে নিলেই ইংলিশটা ক্র্যাক করা। তারপর হচ্ছে প্যাসেজ আসে, একটু আগে দেখিয়েছি 3-4টা প্রশ্ন থাকে। আর মেমোরাইজিং পার্টের মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অনেকে এটা হয়তো পড়োই নাই। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে টপিকটা আছে, এটা মাস্টার বইয়ে দেখবা, সাবস্টিটিউশন ওয়ার্ডস বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে কিছু একটা টপিক আছে, সূচিপত্রে দেখবা। দেখার পর ধরো 500-600 পৃষ্ঠার দিকে এটা মেবি আছে টপিকটা। ওইখানে গিয়ে হচ্ছে প্রথম 300টা যে প্র্যাকটিস আছে এগুলো শেষ করে ফেলবা। তো দেখবা এগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের হুবহু কমন চলে আসবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে আমরা যে বাংলা এক কথায় প্রকাশ করছি, ইংলিশে এটাকে বলা হয় সাবস্টিটিউশন। ঠিক আছে, সো এটা একটু দেখবো। তারপরে দেখবো হচ্ছে স্পেলিং ভালো করে দেখবো, ভাষা যেগুলো আছে, প্রিপোজিশন দেখবো, সিনোনিম অ্যান্টোনিম দেখবো। ঠিক আছে, বি এর জন্য এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএ তেও আসে এগুলা, এগুলো একটু ভালো করে দেখবো। তারপরে ইংরেজির জন্য, বিশেষ করে চট্টগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্লিফ স্টোফেল নামে একটা বই আছে, ইতিমধ্যেই কোচিং এ হয়তো আমাদেরকে বলেছে। ক্লিফ স্টোফেলস বইটা হচ্ছে মিনিমাম 5 থেকে 10 বার পড়তে হবে। সো বইটা হচ্ছে 600-700 পেজের। অনেকেই ভাবতে পারো যে ভাইয়া বইটা আমরা কিভাবে পড়বো, কতটুকু পড়বো। সো এই বইটাকে হচ্ছে আমি ভাগ করে দিচ্ছি কোন জায়গাগুলো পড়বা। এই বইটার মধ্যে গ্রামার এক্সারসাইজ আছে, ধরো ধরো প্র্যাকটিস আছে, মানে এক্সারসাইজ অংশ আছে 53টা, এটা একটু এগুলো একটু দেখতে হবে। তারপরে মিনি টেস্ট আছে 4টা। ঠিক আছে, পেজ গুলো দিয়ে দিছি কত থেকে কত পেজ, কারণ টোফেল হচ্ছে প্রশ্ন প্লাস অ্যান্সার আছে, এগুলো দিয়ে দিছি। প্র্যাকটিস টেস্ট আছে 6টা, 6টার মধ্যে 240টার মতো কোশ্চেন আছে। এই প্র্যাকটিস টেস্ট গুলো আমরা শেষ করে ফেলবো, পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি। অ্যান্সার গুলোর সাথে মিলিয়ে নিব যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো মোটামুটি এগুলো একটা বিষয়। তারপর হচ্ছে তোমরা ভোকাবুলারি পার্ট আছে মাস্ট ইয়ার মধ্যে, তোমার ক্লিপস টু ফেলে এগুলো একটু দেখে নিবে, এক্সারসাইজ আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি একটু ক্লিপস টু ফেল বইটা তোমাদেরকে শো করার চেষ্টা করি, যে ক্লিপস টু ফেল বইটার মধ্যে আসলে কি কি আছে বা কোন জায়গাগুলো আমরা একটু দেখবো এক্সারসাইজের জন্য। ঠিক আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছি বইটা, এই বইটার মধ্যে দেখো প্রথমে আছে সূচিপত্র। দেখো এই দেখো, এই বইয়ের শুরুতে দেওয়া আছে তোমার এক্সারসাইজেস। ঠিক আছে, এন্ড মিনি টেস্ট আমি যেগুলো বললাম। সো এখানে যে টপিক গুলো আছে তোমরা, ঠিক আছে, টপিক গুলো অবশ্যই আমরা পড়ছি সবাই। প্রত্যেকটা টপিকের শেষে দেখবা তোমরা বইটা ওপেন করার পরে এক্সারসাইজ অংশ আছে, অর্থাৎ একটা টপিক এক্সারসাইজ 10টা 15টা করে। তো তোমরা এগুলো সব পারো, তোমরা জাস্ট একটু রিভাইজ রিভাইজ দিবা ভালো করে। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিকের এক্সারসাইজ করবা, এরকম 53টা এক্সারসাইজ আছে, এগুলো একটু শেষ করবো। তারপরে বলছে মিনি টেস্ট আছে কয়টা, 4টা। এই দেখো একটা মিনি টেস্ট। ঠিক আছে, মিনি টেস্ট গুলো একটু খুঁজে খুঁজে দেখতে হবে। তারপর হচ্ছে তোমার আরেকটা মিনি টেস্ট আছে এদিকে, মিনি টেস্ট 2। ঠিক আছে, তারপর আমরা আরো মিনি টেস্ট দেখবো, মিনি টেস্ট কই আছে আরো, এই দেখো মিনি টেস্ট 3। ঠিক আছে, মিনি টেস্ট 3। তারপর হচ্ছে আছে তোমার মিনি টেস্ট 4। মিনি টেস্ট 4, ঠিক আছে, 4টা মিনি টেস্ট খুব ভালো করে দেখবো, এগুলো হচ্ছে গ্রামারের জন্য মিনি টেস্ট। আর মিনি টেস্ট 5-6 হচ্ছে ভোকাবুলারি প্রিপোজিশনের জন্য।
তো এই 6টা মিনি টেস্ট আমরা খুব ভালো করে শেষ করে ফেলবো। কেউ যদি গ্রামার এক্সারসাইজ করার সময় নাও পাও, শুধু মিনি টেস্ট 6টা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এই মিনি টেস্ট থেকে অনেক প্রশ্ন হুবহু কমন আসে বা ওরা দিয়ে দেয়। তারপরে বলেছিলাম প্র্যাকটিস টেস্ট কটা, 6টা। দেখো 1 থেকে 6 পর্যন্ত আছে। প্র্যাকটিস টেস্টের মধ্যে কোনগুলো দেখবা? প্র্যাকটিস টেস্ট 1 দেখবা, ওয়ানের মধ্যে গ্রামার পার্ট আছে দেখবা, লিসেনিং কম্প্রিহেনশন না, এইটা দেখবা, বা স্ট্রাকচার সেকশন 2টা দেখবা সবগুলার, হ্যাঁ, ভালো করে। তারপরে তোমার আছে ধরো এদিকে প্র্যাকটিস টেস্ট 2, আমি বলছিলাম 6টা প্র্যাকটিস টেস্ট, 2, 3, 4, 5, 6, এই 6টা প্র্যাকটিস টেস্ট একটু আমরা ভালো করে দেখবো, তাহলেই হবে। তাহলে মোটামুটি টোফেলের কি পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে বলে দিলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি এইগুলা সলভ করলে টোফেল থেকে তোমরা 5-6টা প্রশ্ন হুবহু কমন পাবা। তারপরে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইংলিশ লিটারেচার অংশটা খুবই পছন্দ করে। তো ইংলিশ লিটারেচার তোমরা কতটুকু পড়বা বা কিভাবে পড়বা, আমি একটা শিট দিয়ে দিব বা এখানে একটা ডিসপ্লে করছি, দেখো। বিশেষ থেকে হচ্ছে ইংলিশ লিটারেচারটা ওরা পছন্দ করে। তো এখানে হচ্ছে কত থেকে কত পর্যন্ত ইংলিশ লিটারেচারের সময়কাল দেওয়া আছে, তারপর হচ্ছে কোনটারে কোন পিরিয়ড বলা হয়, তারপরে তোমার হচ্ছে কে কোন গ্রন্থটা লিখছে, তারপরে আছে তোমার ধরো ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলা হয়, ঠিক আছে? তারপরে তোমার আছে কনফ্লিক্ট কখন হয়েছে, পলিটিক্যাল চেঞ্জ কখন হয়েছে, তারপর হচ্ছে রিনাইসেন্স, কোন পিরিয়ড গুলো রিনাইসেন্স 5টা পার্টে ভাগ করছে, কোনগুলা কি একটু দেখে নিব, ঠিক আছে? অর্থাৎ লিটারেচার অংশে দুই তিনটা প্রশ্ন থাকে ইংলিশ, যাকে বলছে আমরা ইংলিশ, যে প্রশ্নগুলো হয়। ঠিক আছে, লিটারেচার অংশটা আমরা খুব ভালো করে পড়ে ফেলবো, এখানে খুব কমই দেওয়া আছে একবারে গুরুত্বপূর্ণ গুলা। এগুলো পড়লে ইনশাল্লাহ 100% কমন পড়বে। ঠিক আছে, সবাই তাহলে লিটারেচার নিয়ে টেনশন নাই, আমি গ্রুপে শিট গুলো হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপরে আমরা আসি, তারপরে কি আছে একটু দেখি আমরা। ইংলিশের এই পর্যায়ে আমরা একটু দেখবো। আহ মোটামুটি আমাদের ইংলিশ দেখা শেষ, এখন সাধারণ জ্ঞান একটু দেখি। আমি বলেছিলাম যে সাধারণ জ্ঞান তোমার হচ্ছে যাকে বলে একেবারে সহজ প্রশ্ন হয়। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের চিটাগাং ভার্সিটির বিগত 5 বছরের প্রশ্ন থেকে কমন আসে, ব্যাখ্যাগুলো থেকে। আর হচ্ছে বিসিএস থেকে প্রচুর কমন আসে। সো সাধারণ জ্ঞান যদি আমরা দেখি একটু, যে এদিকে দেখো, গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে: ভাষা আন্দোলন, সত্তর নির্বাচন, মুক্তিযুদ্ধ, মুসলিম শাসন, ইংরেজ শাসন, ঐতিহাসিক স্থান, বঙ্গবন্ধু লাগবেন আপাতত, সংবিধান, গুরুত্বপূর্ণ পত্রিকা, বিভিন্ন স্থানে পূর্ব নাম। এখানে যে টপিক গুলো দিয়েছি সবাইকে চাইলে জিকে অ্যানালাইসিস বই থেকে শেষ করে ফেলতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকেও দেখতে পারি। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ করার পর এখানে যে অতিরিক্ত টপিক গুলো আছে এগুলো একটু দেখে নিব। আন্তর্জাতিক পাঠেও সেম গুরুত্বপূর্ণ টপিক গুলো দেওয়া আছে: প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভৌগোলিক নাম, জাতিসংঘ, তারপর হচ্ছে আমাদের চুক্তি বিপ্লব, বিখ্যাত ব্যক্তি সম্পর্কিত তথ্য, গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ প্রণালী। ঠিক আছে, এই তথ্যগুলো একটু আমরা খুব ভালো করে দেখব। তারপর দেখবো আমরা হচ্ছে মোটামুটি এগুলো দেখার পর সাম্প্রতিক যে প্রশ্নগুলো হয়, সাম্প্রতিক, ঠিক আছে, সাম্প্রতিক যে প্রশ্নগুলা হয় এগুলো হচ্ছে আমরা যে জোবাইয়ের 4টা ক্যাপসুল কিনেছিলাম আমরা, এগুলো একটু দেখে যে রিভিউ করে গেলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। তাহলে আমাদের বি ইউনিটের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হচ্ছে যা প্রশ্ন হয় এগুলো একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার আসি ডি ইউনিটের জন্য। ঠিক আছে, ডি ইউনিটের জন্য কি করব আমরা? একটু এক্সট্রা করে 20 নাম্বারের ম্যাথ এবং আইকিউ পড়তে হবে। বিশেষ করে আইকিউ তোমার ধরো, আইকিউ আসে 20 নাম্বার, এখানে নির্ধারণ করা আছে 15টা আইকিউ আসে, 5টা ম্যাথ আসে। তো দেখো নাম্বার প্যাটার্ন একটা টপিক আছে, এটা একটু দেখে নিব। জাম্বল ওয়ার্ডস এটা দেখে নিব। অ্যানালজি আসে 5-6টার মতো দেখে নিব। ডিসিমিলার এগুলো একটু দেখে নিব। রিলেশন, ঠিক আছে, রিলেশন তো আমরা সবাই জানি, যে মায়ের বোনের ছেলে তোমার কি হয়। দিক নির্ণয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নির্ণয়, তুমি বাঁ দিকে এত কিলোমিটার গেলা, এটা জেনারেল ম্যাথ 5 নাম্বারের মতো আসে। ঠিক আছে, সো এই আইকিউ টপিক গুলো একটু শেষ করে ফেলবো। তো মোটামুটি আমরা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন একটু দেখো হাউ টু ক্র্যাক সিইউ, যে আমরা কিভাবে সিইউটা ক্র্যাক করব বা চান্স পাবো। সিইউ প্রশ্ন ব্যাংক থেকে কমন আসে 15 থেকে 18টা প্রশ্ন। ঠিক আছে, সিইউ প্রশ্ন ব্যাংক থেকে তোমার 15 থেকে 18টা প্রশ্ন কমন আসে হুবহু, লাস্ট 5 and 6 এর কোশ্চেন থেকে। তারপর থেকে বিসিএস থেকে কমন আসে, বিসিএস ধরো কত 46 পর্যন্ত, 10 থেকে 46 পর্যন্ত। ভালো করে বলে 10 থেকে 46 পর্যন্ত বিসিএস। তোমাদের কাছে যে ছোট প্রশ্ন ব্যাংকটা আছে বিসিএস এর, এটা পড়লে 10 থেকে 15টা প্রশ্ন এমসিকিউ কমন আসবে। বেসিক টপিক ভালো করে পড়তে হবে। আর চান্স পাইতে 79 মার্কস লাগে 110-এর মধ্যে। ধরো তুমি পাইলা হচ্ছে 69, তো তুমি এখানে 10 অ্যাড হলে কত, 79।
তারপর হচ্ছে প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন আসে, বাংলা বেশিরভাগ প্রশ্ন হচ্ছে প্রশ্ন থেকে কপি করা হয়, বিসিএস থেকে কি কপি করা হয়, জিকেটা কপি করা হয়। তাহলে মোটামুটি হচ্ছে আমরা একটা ওভারঅল ধারণা দিলাম। আর হচ্ছে আমরা একটু প্রশ্ন ব্যাংকটা আবার ওপেন করি, প্রশ্ন ব্যাংকটা যে আছে আমাদের একটু দেখি আমরা। এই দেখো, যে প্রশ্ন ব্যাংকটা আছে আমাদের, প্রশ্ন ব্যাংক শুধু যে আমরা প্রশ্নগুলো পড়ে ফেললেই হবে না, এখানে কিন্তু ব্যাখ্যাগুলো পড়তে হবে। এই যে ব্যাখ্যাগুলো আছে, কারণ ব্যাখ্যা থেকে প্রশ্ন অনেক রিপিট হবে। সো আমরা একটু আস্তে ধীরে পড়ি, দরকার একটা ইয়ারের প্রশ্ন আমাদের 2 ঘন্টা লাগুক, আমরা ব্যাখ্যাগুলো সব পড়ে ফেলবো, যাতে করে কি আমাদের আহ হুবু আমরা কম ফেলতে পারি। এই প্রশ্ন ব্যাংক লাস্ট 5 ইয়ার্স একেবারে যাকে বলে তন্ন তন্ন করে আমরা খাই ফেলবো। ঠিক আছে, এই ব্যাখ্যা সহ কি করবো, মিনিমাম 5 থেকে 7 বার আমরা ব্যাখ্যা সহ শেষ করে ফেলবো, কারণ আমাদের বলছিলাম 15 থেকে 17 18টা প্রশ্ন কমন আসে প্রশ্ন ব্যাংক থেকে। ঠিক আছে, তারপরে দেখো জিকে যেটা করে, জিকে তো হুবহু একেবারে ব্যাখ্যা থেকে দিয়ে দেয়। সো এই ব্যাখ্যাগুলো একটু দেখবো আমরা, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো খুব ভালো করে দেখবো, তাহলেই হবে। ঠিক আছে। সো আমরা হচ্ছে মোটামুটি ক্লাস শেষের দ্বার প্রান্তে চলে আসছি। সো অনেক, তোমাদের অনেক ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে, আমাকে হচ্ছে প্রশ্নগুলো সবাই ইনবক্সে করতে পারো। আর আমি হচ্ছে ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা আপাতত শুরু করতে পারবা যে কিভাবে পড়তে হয়। তো শুরু করার পর্যায়ে আমাদের হচ্ছে 3টা স্টেপে আমরা আগাবো। প্রথম স্টেপটা হচ্ছে, যেহেতু ইংরেজি কঠিন বা ইংলিশ প্রশ্ন একটু টাফ হয়, আমাদের প্রতিদিন হচ্ছে একটু ইংলিশটা রাখতেই হবে। ইংলিশ কিন্তু আমাদের ছাড়া যাবে না, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ইংলিশ রাখবা, ইংলিশ রেখে বাকি রুটিনটা করবা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা ফুল সিলেবাসের গদ্য পদ্যগুলো অনেকদিন ধরে পড়তেছি না, সো এগুলো একটু আমাদের এখন থেকে 3টা 4টা করে ধারণা নিতে হবে। এরপর একটা বিষয় হচ্ছে আমাদের সহপাঠ। সহপাঠ কিন্তু অনেকে ইগনোর করছি, কিন্তু উক্তি হুবহু দিয়ে দেয়। সহপাঠ একটা শিট দেওয়ার চেষ্টা করছি, না হয় তোমরা হচ্ছে কোনো গাইড বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলো, তাহলে কমন পাওয়া। এই হলো বাংলা। প্লাস ইংরেজির ক্ষেত্রে বলছি ক্লিফস টোফেলস, যারা কিনো নাই তাড়াতাড়ি কিনে ফেলো। ক্লিফ টোফেল থেকে প্রশ্ন অনেক কমন আসে, এক্সারসাইজ মিনি টেস্ট প্র্যাকটিস টেস্ট থেকে, তো এগুলো একটু পড়ে ফেলতে হবে। আর ইংরেজি মেমোরাইজিং পার্টের প্রতি সবারই ভয়, মেমোরাইজিং পার্ট একটু দেখতে হবে, বিশেষ করে অনার্স সাবস্টিটিউশন, এপ্রোপ্রিয়েশন, তারপর হচ্ছে স্পেলিং, এগুলো একটু ভালো করে দেখবা। সাধারণ জ্ঞান তো খুবই ইজি আসে, একটু দেখলেই হবে। সো মোটামুটি ছবির যে প্রশ্ন প্যাটার্ন, বা তোমরা অনেকে ভাবতে পারবে এখানে তো সেকেন্ড টাইমার আছে, দেখো সেকেন্ড টাইমার থাকলে কিন্তু লাভ নেই, কারণ ওদের হচ্ছে 3 মার্কস করে কেটে নেওয়া হবে। সো আলটিমেটলি তোমার একটা চান্স পাওয়ার মতো সুযোগ আছে। 8 তারিখের আগ পর্যন্ত ধরলে মোটামুটি 15 দিনের উপর সময় পাচ্ছ। আর ডি ইউনিট হচ্ছে 22 তারিখ, মোটামুটি ডি ইউনিটের জন্য পাচ্ছ 1 মাস। আর বি ইউনিটের জন্য পাচ্ছ হচ্ছে 15 দিন প্লাস। সো আমি মনে করি সবারই হচ্ছে আগের ভার্সিটি যেহেতু পরীক্ষা দিয়েছো, প্রিপারেশন আছে, এখন বেশ কিছু নতুন টপিকস একটু দেখলেই হয়ে যাবে। সো একটু গুছিয়ে প্রস্তুতিটা নিয়ে নাও, ইনশাল্লাহ চান্স তোমার নিশ্চিত। একটু জাস্ট গুছিয়ে পড়ো, একটা জিনিস মনে রাখবা, মানুষ ধাক্কা খেয়ে হচ্ছে শিক্ষা লাভ করে। আর আরেকটা বিষয় হচ্ছে, এডমিশন জার্নিটা কিন্তু আমাদের অনেক উত্থান পতনের মধ্যে যেতে হয়। ঢাবি খারাপ হয়েছে, জগন্নাথ খারাপ হয়েছে, জাবি খারাপ হয়েছে, ভাই তাই বলে তুমি থেমে থাকবা? তোমার কি ওইগুলোতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই? অবশ্যই আছে। সবগুলা পাবলিক ইউনিভার্সিটির সাবজেক্টের কিন্তু যথেষ্ট ভ্যালু আছে। তো তুমি এটা ভাবার উপায় নাই যে আমার ঢাবি তো হইলো না, জাবি তো হইলো না, আমি চট্টগ্রামে যাব, ওইখানে তো ব্যাক সাইড হয়ে যায়। ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটি তো সেরা, রাজশাহী কিন্তু ভালো, তারপর তোমার যেগুলা পরীক্ষা এখনো হয় নাই, গুচ্ছর তো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো আছে। সো তুমি কেন হাল ছাড়বা? তুমি যদি এই 15-20 দিন প্রিপারেশন নিয়ে আবার চট্টগ্রামের জন্য চান্সটা, মানে পরে চান্সটা পাওয়া যায়, একটা তুমি চান্স পেলে দেখবা তোমার কনফিডেন্স কতটুকু উপরে চলে যাবে। সো যতটুকু সম্ভব গুছিয়ে তুমি হচ্ছে প্রস্তুতিটা নাও। আশা রাখি, বিশ্বাস রাখি সবাই শেষ পর্যন্ত ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবা এবং ভালো একটা পজিশন করতে পারবা। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে একজন 15শতম হয়েছে, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 100-100-র মধ্যে ঢুকে গেলা, তাহলে তোমার ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ তুমি ভালো একটা পজিশনে চলে গেছো, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। ঠিক আছে। সো যত প্রশ্ন থাকবে ইনবক্সে করবা, আর হচ্ছে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, যে গুছিয়ে কিভাবে পড়তে হয় সেটাও বলে দিয়েছি। সো তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু, আমি যখন ক্লাসটা করবা তোমরা রেকর্ড ক্লাসটা, তখন একটু কাগজগুলো এমনি নোট করবা যে আমি কতটুকু শিখতে পারলা, বা কতটুকু তোমার মাথায় থাকবে বিষয়গুলো। ঠিক আছে, তো সুস্থ থেকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।